ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আনন্দ বেদনা ভাগাভাগি করে নেবার দিন একটি, এবং সমস্ত দুঃখ কষ্ট ভুলে এক মাসের সিয়াম সাধনার পরে আজকের এই ঈদের আনন্দের দিন। আজকের এই ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে, আপনাদের সঙ্গে আড্ডা দেবার জন্যে আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন আমার দুপাশে। এক পাশে রয়েছেন দুজন শিল্পী, আরেক পাশে রয়েছেন দুজন রাজনীতিক, দুটো ভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু তারাও শিল্পী পরিচয়ে পরিচিত হতে পারেন। কেন পারেন, কিভাবে পারেন, সেটা না হয় আমরা পরেই শুনি। আর রাজনীতিবিদরা তো বাংলাদেশে সবচেয়ে বড় শিল্পী বা কখনো কখনো নেতার চাইতেও বড় অভিনেতা তারা। আমার বায়ে বসা আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, চিত্রনায়িকা, নৃত্যশিল্পী এবং সবার প্রিয় অঞ্জনা। তারপরে রয়েছেন আরেকজন চিরতরুণ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশের গানের জগতের এক প্রবাদ প্রতিম পুরুষ, যিনি এবং তার অন্তত আরও চারজন সতীর্থের কথা বলতে পারি, যারা বাংলাদেশের গানের জগৎকে, গানের ধারাকে আমূল পাল্টে দিয়েছিলেন একসময়। এবং এখনও কণ্ঠ তার, আমরা ছোটোবেলায় যে কণ্ঠ শুনেছি, এখনও সেই একই কণ্ঠ, একই ভঙ্গি, একই নাচ মঞ্চ কাঁপানো ফেরদৌস ওয়াহিদ আমার টেবিলের একেবারে প্রান্তে। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম। আমি অনেক সময় বলেছি, বা ঈদের যখন বিনোদন অনুষ্ঠান করতাম, উপস্থাপনা করতে গিয়ে বলেছে, তিনি যদি নেতা না হয়ে শুধুমাত্র শিল্পী হতেন, বোধহয় আজকে যে জীবনযাপন করছেন তার চাইতে আরও ভালো জীবনযাপন করতে পারতেন। কণ্ঠের মাধুর্য এতটাই তার। তারপরে যিনি রয়েছেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম। তার কণ্ঠেও সঙ্গীত আছে, কতটা আছে, কেমন আছে, সেটা আমরা পরে শুনবার চেষ্টা করব। আপনাদের চারজনকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগত এই অনুষ্ঠানে। আপনাকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। কোটি দর্শক টেলিভিশনের পর্দার সামনে, দেশে, দেশের বাইরে, সারা পৃথিবী জুড়ে তাদেরকে আপনারা আপনাদের মতো করে ঈদের শুভেচ্ছা জানাবেন, যেভাবে জানাতে চান, কথায়, গানে, আপনার ইচ্ছে মতো। ফেরদৌস ওয়াহিদ যদি শুরু করেন। আসলে গানে তো হয়, আজকে কথার সুযোগ তো পাই না, আজকে পেলাম, আজকে কথাই বলি। সেটা হলো, আপনারা যারা যেখানে যেভাবে টিভি সেটে বসে আছেন, দেশে হোক বিদেশে হোক, সবাইকে আমাদের সবার পক্ষ থেকে প্রাণ ঢালা ঈদ মোবারক। তৃতীয় মাত্রা এমনি আমার প্রায়ই দেখা হয় এবং ভালো লাগে আজকে এই প্ল্যাটফর্মে আপনাদের সামনে আসা, মানে কিছু বলার সুযোগ। অভিনন্দন আপনাদের সবাই। মিস্টার আলী নওয়াজ মাহমুদ খোয়াম। বাংলাদেশের ভেতরে এবং আগেই বলে রাখি, বিশেষ করে আপনাদের দুজনের জন্য, নো পলিটিক্স, কোনো পলিটিক্যাল আকার ইঙ্গিত কোনো কথাবার্তা না, একদমই না। আমি আগেই বলে রাখি, মানে একজন বললে আরেকজনকে বলতে হবে, সেই জায়গায় যাবেন না। এটাও আপনাদের জন্য একটা পরীক্ষা, কোনো রাজনৈতিক কথাবার্তা নয়, প্লিজ। সবার জন্য ঈদের শুভেচ্ছা। এক মাস ধরে আমরা সিয়াম সাধনার শেষে যে ঈদের এই খুশির দিনে আমরা মিলিত হয়েছি, এই জন্য আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সামনের দিনগুলি আমাদের খুব ভালো হবে এবং আমাদের ভালো সময় আবার ফিরে আসবে, এটা আমাদের সকলেরই কামনা। নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী অঞ্জনা। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যারাই এই সুন্দর একটা অনুষ্ঠান দেখছেন, তৃতীয় মাত্রা, আর এটা আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। বিশেষ করে এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন, জিল্লুর, হ্যান্ডসাম, ও হিরো হলেই ভালো হতো। কেন যে এই মানে সব কন্ট্রোভার্সির মধ্যে থাকে মাঝে মধ্যে। যাই হোক, এই অনুষ্ঠান যারা দেখছেন, পরিবার পরিজনদেরকে নিয়ে আমি আমার তরফ থেকে এবং আমার এখানে যারা বসে আছেন সবাই পক্ষ থেকে ঈদ মোবারক। একটু বলে নিই যে যারাই ঈদের আনন্দে পরিবার পরিজনদেরকে নিয়ে বাইরে থাকেন, একটু সাবধানে থাকবেন। সাবধানতা অবলম্বন করাটাই আমাদের জন্য শ্রেয়, এবং সবাই অনেক ভালো থাকবেন। এবং সুন্দর তৃতীয় মাত্রার আজকে আমাদের ঈদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মিস জাকিয়া পারভিন খানম। ধন্যবাদ তৃতীয় মাত্রাকে, জিল্লু ভাইকে। আমি সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আসলে জিল্লু ভাই বলেছেন যে আমরা রাজনীতির কথা বলবো না, কিন্তু
আমি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে আমি আবারও ঈদের সালাম দিচ্ছি। আমরা অনেক কথা বলবো, মাত্র শুরু। শুনবেন আপনারা ধৈর্য ধরে, ঈদ উপভোগ করবেন, ঈদ উপভোগের পাশাপাশি আমাদের কথা আমাদেরকেও উপভোগ করবেন, এইটুকুই আশা করি। ধন্যবাদ। সবাই শুধু ধৈর্য ধরে না, আনন্দের সঙ্গে সবাই আপনাদের কথা শুনবেন। ফেরদৌস ওয়াহিদ এখন গ্রামে থাকেন, সঙ্গীতের জগতে বা ফেরদৌস ভাই কি গ্রামে চলে গেছেন? টেলিভিশনে মঞ্চে আপনাকে পোশাক আশাক আমি সবকিছু বলছি, চিরতরুণ অত্যন্ত আধুনিক একজন মানুষ। গ্রাম অনাধুনিক আমি বলছি না, কিন্তু শহর ছেড়ে গ্রামে আপনি কেন গিয়ে থাকছেন এই যে লম্বা সময় ধরে, এবং স্থায়ীভাবেই সম্ভবত আপনি সেখানে বসবাস করবার সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের আনন্দের দিনে সেটা একটু বুঝতে চাই, এবং এই যে আগের ঈদ আর এই যে গ্রামে গিয়ে এখন যেভাবে ঈদ উদযাপন করেন, কেমন ফিলিংস আপনার? সোজা কথা একটা জিনিস, যে গ্রামীণ যে পরিবেশটা আমাকে 35 বছর আগের থেকেই টানে, ওখান থেকে আমার শখ এবং ইচ্ছা এবং মনোবাসনার থেকেই একদম পুরোপুরি থাকার যে একটি প্রেরণা, এটা জোগাড় হয়। এবং আমি 5 বছর থেকে পুরোটাই ওখানে থাকি। ফোন দিয়েছেন, আমি চলে এসেছি আমার রূপে, কিন্তু এখানে গ্রামীণ কোনো রকম ফিটনেস আমার ভিতরে এখন নেই, কেননা এটা আমার পেশা কিন্তু এখনো মোটামুটি জি আছে, মোটামুটি না, চলছে। দাপটের সঙ্গেই আছেন। এবং কিছুদিন আগে চ্যানেলে একটা গানও করে নিয়ে আসলো। ওটার যে গ্রামীণ যে ব্যাপারটা আমাকে যেটা টানে, আমি মনে করি অনেক সময় নিজেকে ভাবি যে মানুষের যদি প্রয়োজনের বাইরে কেউ না যায়, তার জন্য গ্রামের চাইতে আর সুন্দর ব্যবস্থা কি থাকতে পারে। সহজ সরল জীবন, সন্ধ্যা হলে মনে হয় আমি পাহাড়ের উপর আছি, কোনো শব্দ নেই, তারপর পানি, যাই বলেন দক্ষিণা মলের যে ভাবটা, আমার যে 3 তলার যে বসার রুমটা একেবারেই খোলা, চতুর্দিকতেই খোলা থাকে, উপরে কাঠের ছাউনি, এবং ওখানে আমি সন্ধ্যার সময় বসি, ভালো লাগে। আমার একটা বজ্রা নৌকা আছে 2টো, ওটার মধ্যে আমি 2 দিন থাকি সপ্তাহে। থাকার সমস্ত বন্দোবস্ত ওখানে, রান্না বান্না সবই করা যায়। আমি নিজেও কিন্তু রাত্রে শিখে গেছি, যা কোনোদিন জানতাম না। আমি আশা করি খাওয়াতে পারলাম আমার নিজের হাতে, খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় যেটা হলো, গ্রামের যে মানুষের যে আইসোলেশন দরকার, যে জিনিসটা আপনার যে ধ্যান ধারণা, যেটাকে ধ্যান বলি আমরা, ওখানে আর ধ্যানটা পার্টিকুলার করা লাগে না, সারাক্ষণই তো আমি আইসোলেশনের মধ্যে। সুতরাং চিন্তা শক্তি একভাবে কাজ করে। ইভেন যদি আমি গানও তৈরি করি, যেটাই ভাবি না কেন, যেখানেই যেদিকে যাই, এই একাকিত্ব আমাকে পুরোটা নিজেকে শিখিয়ে দেয়। সবচেয়ে বড় আমার যেটা ভালো লেগেছে, পেছনে ফিরে আমি এখন তাকাই যে আমি কি করে এসেছি, কি ফেলে এসেছি, কি রেখে এসেছি। সামনের দিনগুলো যখন ভাবি আমার তো চলে যাওয়ার সময় চলে আসবে, সবাইকে যায়, চলে যাওয়ার তো কোনো সময় থাকে না, যখন তখন। আল্লাহ তাআলা আমাকে এইটুকু দিয়েছেন, এখনও বেঁচে আছি, উপলব্ধি করছি। এই উপলব্ধির মধ্যে আমি এইটুকু বুঝতে পারছি, একাকিত্বের উপরে কিছুই নেই। এবং আপনি যদি বলেন যে আমার ছেলের মা থাকে কিনা, না, তারা থাকে না। তাদের ভালো লাগলে, হাবিবের মা যায়, মাঝে মাঝে থেকে আসে, যখন থাকে ততক্ষণ তার ওখানেই খুব ভালো লাগে। দর্শকরা নিশ্চয়ই জানেন হাবিব ওয়াহিদ আরেকজন খ্যাতিমান আমাদের সঙ্গীত জগতের, অনেকের আইডল, অনেকের স্বপ্নপুরুষ হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ। জি, তো হাবিব ওয়াহিদ মাঝে মাঝে যায়, হাবিবের মা যাচ্ছে, তার যখন সে ওখানে যায় তখন তার খুব ভালো লাগে, কারণ ওখানে সবকিছু সে ফ্রেশ পাচ্ছে। আবার যখন চলে আসে তখন আবার ঢিলে দেয়। তো সব মিলে আমি বলবো যে গ্রামের সুযোগ যদি থাকে, যেমন আমার 1.5 ঘন্টার জার্নি, আর খালি থাকলে 1 ঘন্টা, তা আমি কেন থাকবো না? অসুখ বিসুখ ইমার্জেন্সি যাই বলেন না কেন, সব তো হাতের মুঠোই। আপনি কি ওই আপনার খোলা ঘরে কিংবা বজরায় গান করেন, মানে গানের সময় তো করতে করি, ভালো লাগলে নিজেই করি। এবং আমি এটুকু বলতে পারি, যদি সঙ্গীত চর্চা ওখানে কেউ করে, ঢাকার 10 মিনিট, ওখানকার 1 মিনিট, সেম উপকার, কনসেন্ট্রেট করতে অনেক অটোমেটিক। জানি রাজনীতিবিদদের জন্য এটা কঠিন বলা যে রাজনীতি না অন্য কিছু, তারপরও এই যে আপনার যে সঙ্গীত চর্চা এবং একই সঙ্গে রাজনীতি, এর মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় কি না? সুযোগ পেলে যে যদি এরকম পরিস্থিতি তৈরি হতো, সঙ্গীতটাকে আপনি পেশা হিসেবে বেছে নেওয়ার কখনো চিন্তা করেছেন কিনা কোনো জীবনে? যদি আমি জানি আপনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, তারপরও। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে যে আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এখানে বসছি।
আমি বহুবার তৃতীয় মাত্রায় এসেছি, অনেকবার। আর জিল্লু ভাইয়ের সাথে আমাদের মানে এমনি খুবই ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক আমাদের। আর তৃতীয় মাত্রায় যতবারই আসছি তখন আমাদের বিষয়বস্তুই থাকে কিন্তু রাজনীতি। এইখানে আমরা একজন, এই পাশে একজন, যে কারণে আমি আপনাদের দুজনকে পাশাপাশি বসিয়েছি, দুপাশে বসাইনি। আমরা বসে মানে তর্ক, অহেতুক তর্ক এই সমস্ত আমরা করেছি বিভিন্ন সময়, মানে বহুবার। কিন্তু আজকে একটু আলাদা, এইখানে বাংলাদেশের আপনারা দুইজনই খুব খ্যাতিমান মানুষ। আমি তো খুব ছাত্র জীবনে আপনার ফ্যান আমরা, হ্যাঁ, ফেরদৌস সাহিদ, মানে সেই মামুনিয়া কেমন, আরও অনেক গান। তারপরে দিদির নাচ প্রথম আমি দেখলাম টিএসসিতে, বিউটিফুল। তখন থেকে কিন্তু আমরা অঞ্জনা দিদি, আরে বাপরে বাপ। এমনিতে তো আপনার বক্তব্য আমরা সবসময় সামনাসামনি, কিন্তু আমরা একটা ফিলিং হচ্ছে। তা আমি তো আসলে বেসিক্যালি ছোটোবেলায় গান গাওয়ার খুব চেষ্টা করেছি। কেমন, আমি বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি হলাম, গান গাওয়ার চেষ্টা করলাম। আর 3 বছর ওখানে আমি সঙ্গীতের তালিম নেবার চেষ্টা করেছি। তো পরে আবার মানে ছেদ হয়ে গেল। তো পরে আবার বেশ কিছুদিন পরে ছায়ানটেও ভর্তি হয়েছিলাম। তাই? হ্যাঁ। তো আলটিমেটলি আমরা ঘুরতে ঘুরতে না এক নদীর স্রোতের মতো রাজনীতির প্রবাহের মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, ফলে হলো কি, রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি বুঝুন তো এত মানে উথাল পাথাল রাজনীতি বাংলাদেশের, এবং এত ঘটনাবহুল রাজনীতি আমাদের এই দেশে। এর সঙ্গে ম্যাচ করে অন্য কাজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সুতরাং আমারও গান টানও আর গাওয়া মানে শেখা হয়নি। গান তো শিখতে হয়, যথেষ্ট পরিমাণ চর্চা করতে হয়। পরে আমি ওই যে ফিরে গেলাম বাড়িতে রাজবাড়ি আমার বাড়ি। ফিরে গিয়ে ওখানে আমি নাটকের টিম করলাম, সাংস্কৃতিক টিম করলাম, অনেক বড় বড় আমরা প্রোগ্রাম ওখানে করেছি। মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা খুব গভীরভাবে জড়িত ছিলাম। আমার মাঝে মাঝে মনে হয় যে মনটা বোধহয় আমাদের একটু সুরের বা কবিতার, ছন্দের, হ্যাঁ, মনটা। কিন্তু রাজনীতিতে যে সব তো এলোমেলো অবস্থা আর কি। তো যাই হোক, মূল জিনিসটা হচ্ছে যে আমাদের এখন ধরেন যে মনে হয় মাঝে মাঝে সবারই তো এরকম একটা নস্টালজিয়ায় ভোগার বিষয় আছে, যে পেছনে যদি কিছু সময় ফিরে পেতাম, না জানি কত ভালো। আজকে কি একটু হারিয়ে যাওয়া যায় না? সেটা আপনি যেমন গ্রামে গেছেন, ওই যে জসিমউদ্দিনের কবিতা, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায় লতায় পাতায় উদাসী বনের পায়। আমি কিন্তু ভাই, আপনি যে এরকম একটা মানে কোনো সন্দেহ নেই যে আপনি বাংলাদেশে খুবই জনপ্রিয় শিল্পী এবং খুব খ্যাতিমান একজন মানুষ, তাই না? তো শহরের এই কোলাহল ছেড়ে, এই সব কিছু ছেড়ে ওই যে গ্রামে চলে গেলেন, এটা যেটা আপনি বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মানুষের মন খুব বিচিত্র, কেমন, কখন মানুষ কোনটা ভালো লাগে এটা বলা খুব মুশকিল। আমাদের পেছনের দিন যেমন টানে, আমাদের গ্রামও টানে, আমাদের শেকড়ের টানে কিন্তু আমরা আবার মাঝে মাঝে ফিরে যাই। না টানলে তারপর রাজনীতি করতে পারতেন। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো আমি আপনার এটা, যে আমরা আপনার শেকড়ের টানে আপনি যে আবার শ্রীনগর, তো না, শ্রীনগর গেছেন, রিয়েলি গ্রেট, খুব ভালো। আমি আপনাকে স্যালুট জানাই। আপনার ওখানে যাব আমরা বেড়াতে, জিল্লু ভাইকে আমি অনুরোধ জানাবো, আমরা ওনাদের ওখানে যাই একদিন। আমরা সবসময় আমাদের অনুরোধের ঝেঁকে গিলতে হয়। জিল্লু ভাই আজকে তো অনুরোধ করতেছি, আপনি কোনটা গান শুনবেন? হ্যাঁ, না, আমি তো গানের জগতে নাই। ঈদের অনুষ্ঠানে গাইতে হবে এখনো আছে। না, জিল্লু ভাই একটা প্রোগ্রাম করতেন, ভালোবাসার বাংলাদেশ, এটা কি জন্য বন্ধ করে দিলেন উনি আমরা জানি না। ওইখানে আমরা যারা এখানে প্রত্যেকেই গেছেন, আমরা আছি ওখানে, ওইখানে কেন আপনি এটা বন্ধ করে দিলেন? বন্ধ করেনি, আবার শুরু হয়ে যাবে। তারপরে নানা কারণে আজকে শুনবই। আপনার কাছ থেকে আমি যেটা শুনতে চাই, একটা হচ্ছে যে রাজনীতি করবার কারণে শহর এবং গ্রাম দুটোই আপনাদেরকে সামলাতে হয়। সংসারে দুজনই আপনারা রাজনীতির সঙ্গে বেশ ভালোভাবে জড়িত। কিভাবে সামলান এবং কোন আবহাওয়াটা আপনাদেরকে বেশি টানে? ধন্যবাদ। ভাই যেটা প্রশ্ন করলেন, দুই আবহ, মানে গ্রাম শহর।
আমরা শহরে বড় হয়েছি। জি। কনস্টিটিউয়েন্সিটা হয়তো গ্রামে। হ্যাঁ, কিন্তু আমার আব্বাও রাজনীতিবিদ ছিলেন, যার ফলে আমাদেরকে খুব গ্রামে যেতে হতো ছোটবেলায় ট্রেনে করে। আব্বা আমাদের কিশোরগঞ্জ কটিয়াদি, আমার আব্বা আমাদেরকে ছোটবেলা থেকে গ্রামে নিয়ে যেতেন। আমরা ওখানে ঈদ করতাম ছোটবেলায়, মনে আছে, ট্রেনে করে যেতাম, আবার স্টেশনে নেমে হাঁটতে থাকতাম। ওই যে হাঁটতে হাঁটতে গ্রাম দেখতে থাকতাম, গ্রাম যে কত ভালো লাগতো, কি যে পছন্দের গ্রাম। এখনো আমি একা থাকলে শুধু আমার ওই দাদার বাড়ির কথা, নানার বাড়ির কথা আমি ভাবি, ওই গ্রামের যে একটা ইয়ে। তারপর আবার আমার বিয়ে হলো, বিয়ের পর শহরে থাকতাম, ঠিক আছে, কিন্তু সবার একটা ইচ্ছা থেকে শহরে ছিলাম, শহরেই বিয়ে হোক, কিন্তু আমাকে আবার প্রথম নিয়ে গেল গ্রামের বাড়িতে। পরে আমরা বাসা ভাড়া করে ঢাকায় থেকেছি, কিন্তু সেই গ্রাম, আমি আসলে গ্রামকে সত্যিই ভালোবাসি বলেই তো সেই গ্রামে গিয়েছি, গ্রামের মানুষদের সঙ্গে মিশেছি। প্রায় প্রতি 2 মাস 3 মাস অন্তরই মিটিং করতে হয়েছে। তার মধ্যে আমি আবার ওই এলাকার এই সংরক্ষিত আসনের এমপি হলাম। যেহেতু আমার হাজব্যান্ড পলিটিক্স করে, আমি চাই যে ওই এলাকায় আমি, গভর্নমেন্ট থেকে তো আমাদের একটা কিছু দেয় বরাদ্দ, ওই এলাকার লোকজন পাক, ওরা পাক, আমি এটাই চাই। কারণ আমি মানুষকে ভালোবাসি, গ্রামের মানুষকে। আমি প্রথম দিন গিয়ে, প্রথম যে একটা এমপি হওয়ার পর মিটিং করেছিলাম, বলেছিলাম যে আপনাদের একটি পাই হলেও আপনাদের হাতেই যাবে, একটি পয়সাও এদিক সেদিক হবে না। সত্যি আমি 5টি বছর যে গ্রামের মানুষের জন্য পার করতে পেরেছি, তাদের সব কিছু তাদেরকে মানে একদম টু দ্য পাই আমি বুঝিয়ে দিতে পেরেছি। গ্রামের মানুষ যে আমার উপর এত খুশি, আমার মনে হয় আহমদ হোসেন যে পাশ করেছেন এমপিতে, কিছু হলেও আমার অবদান আছে। আমি ওই যে মানুষকে, সত্যি কথা, মানুষকে যে আমি যে ভালোবেসে, ওনাকে যে দেখা হচ্ছিল, আমি বলছিলাম যে আপনি হাইজ্যাক করলেন কিভাবে আপনার ঘরের মানুষের কাছ থেকে এমপি দুষ্টামি করে। এমপি হাইজ্যাক করেছে, আসলে এমপিটা তার অনেক আগেই পাওনা ছিল, তো যে কোনো কারণে হয়তো নমিনেশন পায় নাই কোনো না কোনো কারণে, কিন্তু সে তার যে নমিনেশন পাওনা, এটা নেত্রী সব সময় বুঝতেন এবং কোনো না কোনো ভাবে দেওয়ার চেষ্টা করতেন, দিয়েছেন, সে পাশ করেছে। আমার এমপি সে হাইজ্যাক করেনি, কারণ আমি সংরক্ষিত আসনে, সে হলো জনগণের ভোট। আপনি আমার জায়গায় থাকলে আপনার পজিশন শক্ত হবে। আপনি ওকে, ধন্যবাদ। জি, অঞ্জনা সুলতান, আপনার তো আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী কোনটাতে? মায়ের কাছে কিন্তু কোনো সন্তান, আবার মাঝে মাঝে আপনার কথাবার্তা শুনলে আপনাকে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনে হয়, কখনো কখনো মনে হয় আপনি রাজনীতিবিদ, সেটাও বুঝতে পারি। পরেরটা ঠিক আছে, ওটা এসছি, আমি শিখছি। নো মোর পলিটিক্স। হ্যাঁ, না, আমি বলেছি না, কোনো কথা না, কিন্তু আমি শিখছি। কোন দিক দিয়ে যেন দিদি রাজনীতির মধ্যে একটু ঢুকে গেছে। হ্যাঁ, আমি শিখছি, আমি বলিনি কিন্তু রাজনীতিবিদ, আমি এখনো কর্মী, শিখছি। যাই হোক, মায়ের কাছে কিন্তু কোনো সন্তানই ছোট বড় সব সমান হয়, তবে বড় সন্তান কিন্তু একটু প্রিয় হয়, তেমনি নাচটা আমার প্রিয় সবচেয়ে। দুঃখ আমাদের যেখানে প্ল্যাটফর্ম নেই, দর্শকরা দেখেছেন নাচ, হ্যাঁ, নাচটা আমার ফার্স্ট প্রেফারেন্স, এবং অভিনয়টা দেখতে দেখতে, সেই ছোটবেলা থেকে বড় হয়ে দেখতে দেখতে সেই অভিনয়তে আবার চলে আসলাম। কিন্তু আমার মা বাবা কিন্তু চায়নি যে আমি মানে অভিনেত্রী হব, তারা চেয়েছিলেন নাচটা নিয়ে আমি সারা পৃথিবীতে আমি নামটা করব। সেটা তো হয়েছে পরে, কিন্তু এই মানে নাচতে নাচতেই নাম করতে করতে আমি চলচ্চিত্রে চলে এসেছি। এই চলচ্চিত্রে আসার পরে তখন দেখলাম যে এই প্ল্যাটফর্মটা যে ভাস্ট পিপলের কাছে, এটা সহজে যাওয়া যায় না নাচটাকে নিয়ে, যে ভাস্ট পিপলের কাছে যে অঞ্জনা, হ্যাঁ, এইটা নায়িকা হিসাবে অঞ্জনা কিন্তু যেভাবে প্ল্যাটফর্মটা পেয়েছে সেই সময়, আমি শুকর আলহামদুলিল্লাহ করি আমার ওস্তাদের কাছে, আমার যে নায়িকা হিসাবে পরিচিতি করিয়ে দিয়েছেন আমাকে, তিনি আমাদের চলচ্চিত্রের একজন ড্যাশিং হিরো এবং কিংবদন্তি, একজন পলিটিক্যাল, একজন একসময় নেতাও ছিলেন। উনি আমাদের সবার প্রিয়। উনি কিন্তু ইকবাল হলের ভিপি ছিলেন, সোহেল রানা ভাই ওরফে মাসুদ রানা। তো উনি আমার নাচ কিন্তু ছোটবেলায় দেখতেন, মানে আমি যখন ছোট ছিলাম তখন উনি নাচ দেখে দেখতে, এই মেয়েটা একটু বড় হোক, এরকে আমি নায়িকা বানাবো। এই করতে করতে যখন উনি খবর লাগাতেন যে আমি কত বড় হচ্ছি, এই করতে করতে যখন আমি বেশ কিশোরী হয়ে গেলাম, আমার প্রথম ছবিতে দেখলে মনে হয় যে আমি কত শুকনা, ইস কী করে হিরোইনটা হলাম। তো যাই হোক, তারপরে আমি ওনার হাত ধরে এসেছি
এবং এমন একজন ব্যক্তির হাত ধরে এসেছি যিনি স্ট্রিক্ট প্রিন্সিপাল, ও মাই গুডনেস, টাইম 8 মানে 8, মানে টাইম মেনটেন করতে ফার্স্ট আমাকে শিখিয়েছেন, যার জন্য আমি নাচতে নাচতে অভিনয় চলে এসেছি। এবং গানের ব্যাপারটা আমি বলি, আমার মা একজন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, এবং এই গাইতে গিয়ে তখন মনে করলেন যে আমার মেয়েটাকে গানও শেখাই, এবং আমাকে ঠিক সেই আরেকটা প্ল্যাটফর্মে, গানের প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিলেন। সেটা কি বড় মানে খেয়াল, উচ্চাঙ্গ সঙ্গীত যেটা, সেটাই আমি ঢুকে গেলাম। এবং আমি একটু বলি আর কি, যে আমি চলচ্চিত্রে আসার আগে আমি বেতারে 4টা প্রোগ্রাম করেছিলাম উচ্চাঙ্গ সঙ্গীতে, যেটার অডিশন নিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি মরহুম আমাদের শ্রদ্ধেয় আজাদ রহমান ভাই। তিনি আমার অডিশন নিয়ে বললেন যে তুই তো নাচে ফাটিয়ে দিলি, এখন থেকে গানেও ফাটিয়ে দিচ্ছিস। যাই হোক, এত বড় একটা এবং কম্পিটিশন। চলচ্চিত্রের পর্দায় তো প্রচুর ফাটাফাটি করেছেনই, এবং আপনি এক নায়কের হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন, তারপরে বহু নায়কের হাত ধরেছেন। অনেক নায়ক, কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা একেবারে স্ট্রেট দেবেন। এখনো যদি আপনি নায়ক হিসেবে চান, আমি অবশ্যই পর্দায় বলছি, অন্য কোথাও না, কাকে চাইবেন? একজনের নাম বলবেন। এটা বলতে পারবো না, কারণ না, কঠিন প্রশ্ন এটা, একদম রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়বেন না, না কোনো রাজনীতি। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, জি। না না সবাই জানে আমি খুব সোজাসুজি কথা বলি, বাট আমার এই অভিনয়ের জীবনে এত বেশি কন্ট্রিবিউশন সবাই, হ্যাঁ, আমি একজনের নাম বলতে পারবো না। এটা আমি কয়জনের নাম বলতে পারবেন আপনি? যারা আমি আর আছে কারণ সবাই। কারণ না, আমি না, না, শুনবো না। যেমন আমার পারভেজ ভাই তো আছেনই, আমার গুরু, আমার উস্তাদ। তারপরে যেমন আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় ফারুক ভাই, শ্রদ্ধেয় জসিম ভাই, কোনো ভাই বাদ তারপরে নাই। ওয়াসিম ভাই, জাফর ইকবাল, শ্রদ্ধেয় জাফর ইকবাল ভাই, আমাদের আরেকজন আমাদের জনপ্রিয় ইলিয়াস কাঞ্চন, কে না? কে না, কে না? আমি আলোচনাটাকে এই ফেজে একটু 1-1.5 মিনিট করে আপনাদের কাছ থেকে শুনতে চাই, কিন্তু এবং না, একটু বলে নি, এখন আমাদের মানে মাহমুদ কলি আমাদের, উনি আমাদের এখন একজন মনোনীত হয়েছেন শিল্পী সমিতির নির্বাচনে, আপনারা একই প্যানেল থেকে নির্বাচন করছেন প্রেসিডেন্ট হিসাবে। জি, বরাবর নির্বাচনের ক্যাম্পেইন হয়ে যাচ্ছে, সেটা আর আমি না করতে না, চাই না। একটু বলতে হবে, কারণ হিরো তো, হ্যাঁ, হিরো তো না বলেছেন, হ্যাঁ, আপনিও করছেন হ্যাঁ। নির্বাচন। আপনাদের কন্টেস্ট করবার দরকার নেই, আমরা ওনাদের দুজনের কাছ থেকে শুনবো যে বাংলাদেশের রাজনীতিটাকে ওনারা কীভাবে দেখেন। দলীয় কোনো ভালো লাগা ভালোবাসা থাকলেও দলটাকে টানবেন না, কারণ তাতে করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে, আমি সেটা চাই না। সাধারণভাবে একজন নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াটা আপনারা কেমন দেখেন? আপনারা দুজন আমাদেরকে বলবেন যে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোর সঙ্গে আপনাদের যোগাযোগ কী? চলচ্চিত্র দেখেন কিনা, নাটক দেখেন কিনা, গান শোনেন কিনা, কী ধরনের গান শোনেন, বা দুর্বলতা কোথায়, এই জায়গাগুলো যদি আপনারা বলেন। ফেরদৌস ভাই শুরু করবেন, খুব 1-1.5 মিনিটে, খুব বেশি সময় না। হ্যাঁ, রাজনীতি এমন একটা জিনিস, রাষ্ট্র নিয়ে যারা ভাবেন, এখন আমাদের থেকে সম্পূর্ণ বিপরীত। আমরা কিন্তু রাষ্ট্র নিয়ে ওইভাবে ভাববো না, সমাজের থেকে আমরা যে যতটুকু চিন্তা করি, রাষ্ট্র একেবারেই সর্বশেষ চিন্তা ভাবনা। সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয় রাজনীতি কিভাবে বা কেমন বাংলাদেশের চলছে, রাজনীতি তার মতো করে চলছে। যেমন আমাদের গানের জগতে যদি আমি বলি, এখনো অস্থিরতা আছে, একদম যে ক্লিন হয়ে গেছে আমরা তা কিন্তু না। এটা সময়ের কারণে আস্তে আস্তে সব কিছু আসবে। শুরুটা তো কঠিন হবেই। নতুন দেশ, 50 বছর গেল, আরো 50 বছর যাক, দেখবেন ঠিকই একসময় আপনি আশা অবকাঠামো চলে আসবে। আপনার কাছ থেকে একটু শুনি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির এগুলো অগ্রগতি, অবস্থা, চিত্র, আপনার নিজের তার সঙ্গে সংযোগ। ধন্যবাদ। শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে কোনো সুস্থ ধারার মানুষ ভালোবাসে না এমন নয়, ঠিক তেমনি আমিও ছোটবেলা থেকে ভালোবাসি। আমার আব্বা রাজনীতিবিদ হলেও খুব বেশি সাহিত্য মনা, শিল্প সংস্কৃতি মনা ছিলেন, যার ফলে আমাকে ছোটবেলা থেকে আমাদের 2 বোনকে গান শিখিয়েছেন। কিশোরগঞ্জ সদর থেকে 7 মাইল দূরে এক জমিদার বাড়িতে গিয়ে আমি গান শিখতাম। খুব একটা মানে ভালো একটা সঙ্গীত জগতের যে একটা বলবো যে একটা ধ্রুবতারা ওখানে ছিল, কিন্তু কেউ সেটা জানতো না। তো যাই হোক, ওনার অনেক ঘটনাই আছে, বলার দরকার নেই। আমি ওখানে গিয়েও গান শিখেছি, কিন্তু আমি এক সময় টিএসসিতে, এখানে এসে টিএসসিতে গান করেছি, তখন বিটিভি ছিল, বিটিভিতেও একটু গান টান করেছি, কিন্তু ওইভাবে নিজের গানকে ফুটিয়ে তুলতে পারিনি।
আব্বার ইচ্ছা যে আমরা গান তো করবোই, পড়াশোনাটা বিশেষ করে অনার্স যখন ভর্তি হলাম তখন আর গানের প্রতি বাসার কারুর আর রইল আমি না। আর কথাই আপনাকে বলতে দিতে চাইছি না, আমি আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি একটু বলে নিই গানকে যে কত দর্শকরাও ভালোবাসি, করবেন। আমি যে গানকে কত ভালোবাসি, শুধু গান না মানে সংস্কৃতি জগতে সব কিছুকেই ভালোবাসি। সংস্কৃতি জগতের মানুষ যেন আমার খুব আপনজন, আমি যেন ওদেরকে মানে এত আপনজন মনে হয়, ওনাদেরকে আসলে ভালোই লাগে। কত কত লোক মারা গেলেন সম্প্রতি, সাদি ভাই কিন্তু আমাদের কিশোরগঞ্জের বাসায় গিয়েছেন, ওনারা শান্তিনিকেতনে একটা গ্রুপ গিয়ে আমাদের ওখানে 2বার প্রোগ্রাম করেছেন কিশোরগঞ্জ। আমার আব্বা বললামই তো সংস্কৃতি মনা, তো সাদি ভাইয়ের জন্য আমার মনটা খুব খারাপ হয় যখন শুনেছি যে উনি মারা গেলেন, অনেক কষ্ট হয়েছে আমার। আমাদের এরকম সবাই- অনেকের জন্যই কষ্ট হয়, কিন্তু আমাদের কিছু কিছু সবাই মানুষের আমরা- জন্য কষ্টটা আসলে একটু সবাই বেশি। কষ্ট পেয়েছে। তো এরকম সাদি ভাইয়ের মতো অনেক সাদি ভাই আমার সংস্কৃতি জগতে আছেন যাদেরকে আমি অনেক পছন্দ করি। হয়তো সবাই এক সময় চলে যাব, তারপরেও আল্লাহ তাআলা যেন সবাইকে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন, বেহেশত নসিব করুন, এইটুকুই আশা করি। আর সংস্কৃতি জগতে কিছু অস্থিরতা, শুধু সংস্কৃতি জগতে কেন, আমার ঘরেও তো অস্থিরতা আছে। তো ঘর থেকে শুরু করে একদম সব জায়গায় অস্থিরতা থাকে, ওইটা কাটিয়ে সবাই উঠতে পারে কোনো সময়, আবার উঠতে না পারলেও কোনো রকম ওইটা একটা মানে লেপা মোচা বলে না, ওইটা করে ফেলতে পারে। হয় সংস্কৃতি জগতে এরকম চলছে, আমরা সবাই ভালোবাসি, ধন্যবাদ। ভালোবাসবো, ঈদের দিন এইটি আশা। আপনার পালা। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সামগ্রিকভাবে একজন নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে আপনি কেমন আমি মনে করি দেখেন, কি feel রাজনীতিটা করেন? সারা পৃথিবীতেই আছে। সেটা মানে আমাদের শিল্পক্ষেত্রে হোক, আমাদের যারা আমরা শিল্পী হয়েছি, যারা কাজ করেছি দীর্ঘদিন, সেই ক্ষেত্রেই হোক, আমি আমার দেশের সাধারণ জনগণ হিসাবে এটার থেকে আমরা দূরে থাকতে পারি না। অনেকে বলে না 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 আমি কোনো রাজনীতি করি না, এটা একটা মনে হয় ফ্যাশনেবল কথা, আমি একদম ভালো লাগে না। আরে একটু তো থাকতেই হবে, ভালো মন্দ পজিশন অপোজিশন সব জায়গায় থাকবে, আছেও, এটা ছাড়া হবে না, তাই না? তারপরে আমি বলবো আমি একজন আমার দেশের সাধারণ জনগণ হিসাবে আমি মনে করি রাজনীতিটা থাকা উচিত, এবং সেটা যে ক্ষেত্রে যারা যে জায়গায় থাকবেন তারা যে ভালো কাজটুকু করবেন সেটা আমাদের সমর্থন করা উচিত। এবং তারপরে আমরা তো একই রকম কথা বলি, একটু আনকমন কথা হওয়া উচিত রাজনীতির ব্যাপারে। পলিটিক্স এটা আমি মনে সুর করি। বদলানোর দরকার। হ্যাঁ, হ্যাঁ, মিস্টার আলিনাজ মোহাম্মদ খোয়াম। অ্যাকচুয়ালি পলিটিক্স আর আমি কালচার, শিল্প সাহিত্য সংস্কৃতি শিল্প সাহিত্য, আপনি politics। পলিটিক্স আর রাজনীতি এবং সংস্কৃতি তো আলাদা কিছু না। দেশের রাজনীতি যেমন সংস্কৃতির উপরে কিন্তু তার একটা প্রভাব পড়ে। আবার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বলে একটা কথা আছে, যেটা মানুষের চিন্তা চেতনা মনন জাতি গঠন করে আর কি। একটা জাতি কেমন হবে, তার চিন্তা ভাবনা কেমন হবে, এটা কিন্তু আমাদের কালচার ঠিক করে। কালচারটা আবার পলিটিক্স প্রভাবিত করে ঠিক করে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশের সংস্কৃতিটা এখন একটা খুবই একটা, আমার কাছে মনে হয় যে একটা রাজনীতি যেমন খুব একটা বাজে সময় চলছে পলিটিক্সে, রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক নেই, রাজনীতিতে হানাহানি। আবার কালচারের মধ্যেও আমাদের সাংস্কৃতিক জগৎ বলতে আমরা যেটা বুঝি, তার মধ্যেও আমাদের মানে সর্বত্রই কিন্তু নানা রকম সমস্যা কিন্তু চলছে। কালচার বলতে কিন্তু আমরা শুধু গান বাজনা বুঝি না, অবশ্যই না। আমাদের চলাফেরা, ওঠা বসা, কাপড় চোপড়, কথাবার্তা সব কিছু দিয়েই জি, জি। কিন্তু আমাদের সংস্কৃতি। তা আপনি দেখবেন আমাদের যে তরুণ সমাজ গড়ে উঠছে, তাদের মধ্যে নানা ধরনের হতাশা, নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে নানা রকম সংঘাত সমস্যা তৈরি হচ্ছে। আমাদের এখানে সত্য বলার যে আগে যে বলতাম যে সদা সত্য কথা বলিবে, সত্য বলার জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ধরেন কিছু মনে করেন না, একটু পলিটিক্স কিন্তু চলে না আসে। পলিটিক্স একটু শেষ করতে আমি চাই না, কারণ এটা কথা বলবে। এখন না, না, এখন আমরা সবাই গান শুনবো। ওই রকম আর কি, যে আমি যখন প্রকাশ্যে বলি যে না সব ঠিক আছে, ঠিক তো নাই। আপনি এই যে ঈদের দিন আমি আপনাকে বলি, আপনি বলতে পারেন যে আজকে ঈদের দিন কত মানুষ এই যে বাজারের যে অস্থিরতা, মানুষ কেনাকাটা করতে পারেনি ঠিক মতো, একটা কাপড় কিনতে পারেনি, একটা লাল ফ্রক একটা বাচ্চা ঠিক কিনতে আছে, পারেনি। এখানে সবাই জানে এরকম যে কিন্তু যারা একটা এই সংকট পর্যন্ত- সম্পর্কের মারাত্মক আমার হাতে আর সময় আছে। নেই, সেটাকে অস্বীকার করে আপনি সংস্কৃতিকে আপনি বিবেচনায় আনতে পারেন ধন্যবাদ। না। আমরা একটু শুনতে চাই আপনাদের প্রত্যেকের কাছ থেকে, কারণ আপনাদের অনেক নানা রকমের প্রতিভা আছে, কিন্তু প্রত্যেকেই একটু গান শোনাবেন আমাদেরকে। জাস্ট কয়েকটা লাইন করে আপনি শুরু করবেন। উনি বলেছেন, এরপর আমার কোনো কথা please। থাকে না যে আপনার কাছ থেকে উনি হ্যাঁ, প্রথম হ্যাঁ। শুনতে চান। প্লিজ আপা।
ও আমার অনেক তোমার খেয়েছি গো, অনেক তোমার নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানিনি যে কি মা তোমায় দিয়েছি মা। ঠিক আছে না? চমৎকার। অনেক ভালো হয়েছে, সবচেয়ে- চমৎকার গেছেন, খুব আপা, ভালো আমি হয়েছে। বলবো যে আপনার কণ্ঠের মধ্যে কিন্তু কণ্ঠের পরিচালনা কিন্তু মুন্সিয়ানা আছে, কিন্তু আপনার কাছে আমি একটা অনুরোধ একজন করতে চাই। শিল্পী বলছেন। থ্যাংক ইউ। আপনার গানের মধ্যে আমি বুঝে গেলাম যে আপনি প্রচুর চর্চা করে এসেছেন, আপনি কিন্তু সাবলীল গেয়ে গেছেন আপনি যদি করেন, কিন্তু এই গানগুলো তো বিশেষ বিশেষ সময় খুব বেশি ভালো লাগে, কিন্তু এমন একটা সাবজেক্ট যার কোনো সময় লাগে না, সকাল থেকে আবার রাত্রি পুরো পেরিয়ে আবার সকাল পর্যন্ত একটা সাবজেক্টই কাজ করে, ওটাকে বন্ধ করতে পারবে না। আপনি কি একটা অনুরোধ করতে পারি সেই সাবজেক্টের জি, বলেন, বলেন। এটা প্রেমের গান শুনি আপনার কণ্ঠে। প্রেমের গান। আমার মনে হয় প্রেমের গান আমরা আজকে না শুনি, এটা পরের জন্য পাওনা রইল, কারণ আমার হাতে খুব সময় নেই। সময় কম। বাট আপনি ভালো গেয়েছেন এবং একজন শিল্পী আপনার কাছে অনেক অন্য সুন্দর, ধরনের গানও অনেক, শুনতে মনে আপা, চাইছেন। অনেক সুন্দর। আপনার পালা। আগে না, আগে আমার আপনার পালা। আমার আমার সিনিয়র ও আগে, ফেরদৌস আগে, তারপরে। ওকে, তাই হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার দায়িত্বটা উনি নিয়ে নিয়েছেন, দেখা অবশ্যই যাচ্ছে। অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ। লাকি এখন আমার ক্লাসমেট ছিল, তো 76 এসে আমাকে একটা গান ছিল তার শুনলাম সমুদ্র সৈকতে, তখন থেকে আরও শিল্পীরা ছিল ওই রাতে, তো 4 লাইন করলো, তো আমি চুপচাপ, সবাই তো করবে, আমি চুপচাপ ছিলাম। পরদিন এসে ওর বাসায় গেলাম, বললাম যে এই গানটা আমাকে দিতেই হবে, তুই আমাকে গাওয়াবে, মানে করি, দিচ্ছি। 6 মাস পরে হঠাৎ একদিন এসে বললো, তুই যদি কালকের মধ্যে রেকর্ড করতে পারিস তাহলে কর। সব অ্যারেঞ্জ হলো, সেই গানটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো যখন মারা যায়, আমি কানাডা যাবো, আমি তার সাথে দেখা করে যাই, পিজি হাসপাতালে ছিল, তো আমাকে দেখে তাকিয়েছিল, বললাম যে আমি যাচ্ছি, তুই ভালো থাক, দেখা হবে। তো বললো তুই কিন্তু গান ছাড়িস না, তুই আমার যে কটা গান গেয়েছিস সবই তো তোকে উজ্জ্বল করে রেখেছি, তারই একটি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সয় না, ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। গানটি আমাকে গাইছে, কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ সবসময় আসে না। আজকে তৃতীয় মাত্রার মাধ্যমে সারা পৃথিবীর যারাই লাকি আকান্ত তার ভক্ত, আমাদের গান শুনে আমাদের পছন্দ করে, তাদের সবাইকে আমি বলিষ্ঠ কণ্ঠে জানাতে চাই, লাকি আকান্তের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো এই গানটি আমাকে দিয়ে গাওয়ানোর জন্য।
আপনার অনেক অনেক গান আমরা এখনো আসলে শুনতে চাইলে আর শেষ করা যাবে না রাত, বাট সময় নেই, আমরা অন্যভাবে অন্য সময় শুনবো। ওনার কাছে যাবেন ভাইয়ের গান আপনার কিন্তু কাছে? মিস্টার আলী নজরুল। Yes, yes, yes. তো অনেক ভালো গান করেন ভাই। আসলে আমি আমাদের দেশের মোহাম্মদ আব্দুল জব্বার, ওনার কণ্ঠের আর ওনার গান কিন্তু আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব সখ্যতা ছিল। উনি বেশ কয়েকবার আমার বাসায় গেছেন, তো উনি চলে গেছেন পৃথিবী থেকে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশতে নিক। কেমন, আমি সবাই একটা ওনার গানের একটু 4 লাইন শুনাই, কেমন? প্লিজ প্লিজ প্লিজ। এই গানটা আমার খুব ভালো লাগে, কেন জানি না। হ্যাঁ, ভাবনায় আমার আহত পাখির মতো পথের ধুলোয় লুটবে, বাহ, 7 রঙে রাঙা স্বপ্ন বিহঙ্গ, সহসা পাখনা গুটাবে। এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। আলোর কামনা গুলি সূর্য শিখা হয়ে আনন্দ ফুল ঝুরি ছড়াতো, গানের বাঁশুরি হয়ে সুরের আকাশ খানি তারার জোছনায় ভরাতো। বৈশাখী মেঘে মেঘে চন্দ্র সূর্য ঢেকে আচমকায় আধার জুটবে। এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। চমৎকার। বাহ। শোনেন, চমৎকার। আপনার কণ্ঠে একটা গায়কের প্রভাব কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। আপনার কণ্ঠ তো আপনি বুঝেছেন, ভারী পুরুষালী কণ্ঠ, অনেকদিন পরে গেলাম। হালকা মেজাজের গজল ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় যে আপনার কণ্ঠে একটা প্রভাব যেটা লাগে শ্যামল মিত্রের গায়কের একটা প্রভাব কিন্তু আপনার ভিতরে একটা আছে। আমি জানি না, মনে হয় শুনতে। শুধু এটা অনেক ধন্যবাদ। এবার আপনার পালা। আমি তো আসলে হাফ সঞ্চালক, কো হোস্ট। আসলে এত বড় একজন, রাখো তো, তুমি গান গাও জানিও। চেষ্টা করি আসলে অনেক ঝামেলা। শুরু করুন, আমার হাতে সময় নেই। আচ্ছা, ওই একটা গান সবাই শুনতে চায় আর কি, কি করব, এটাই গাই 2 লাইন। আমি তো এত বড়টা গেতে পারবো না। আমি আমার অশিক্ষিত ছায়াছবির এই গানটা, যেখানে এটা সিগনেচার সং হয়ে গেছে এবং এমন কেউ নাই যে গানটা সেই যে শুরু করেছি এত বছর আগে এখনও এটা সবাই পছন্দ করে। এটা আমার 5ম ছবি, আমার শ্রদ্ধেয় মরহুম আমার নায়করাজ রাজাক ভাইয়ের সাথে প্রথম একক নায়িকা এটা ছবি। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, হরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জিলুর ভাই, প্লিজ। রাজনীতি সেবক এবং সাংস্কৃতিক সেবকরা আমরা আজকে একসাথে। জি, এমন কিছু গান আছে বাংলাদেশে যা সবাই জানে, 4 জনে মিলে একটা আমরা গান করি না? ঠিক আছে, একটু খুব ছোট্ট করে কয়েকটা লাইন। আচ্ছা, আমি ছোট্ট করে একটু বলে নিই জিল্লু। আজকে যে গানের এই ব্যাপারটা আমাকে আবার নতুন করে অনুপ্রেরণা, অভিনয়ের নতুন করে অনুপ্রেরণা, এটা কিন্তু আমার ছেলে নিশাত রহমান মনি, ওর কিন্তু অবদান। এখন আমি একটু দূরেই চলে আসছিলাম, কিন্তু ওর ইয়েতে অনুপ্রেরণায় আমি আবার সেই অভিনয় শুরু করতে যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এবং গানটাও। গুড। আচ্ছা, সবাই কোন মিলে গানটা বললেন? দুলাল, 4 জনে মিলে দুলাল একসঙ্গে গান। হ্যাঁ। সবাই জানে গান। যে মাটির বুকে গাই। না, আপনি না, এই যে তুমি দুনিয়া। বলো, তুমি এই যে- বলো। এই যে দুনিয়া। Yes, yes, yes. সবাই মিলে, সবাই এটা জানে। সবাই বল। গেতে পারবে, আজকে হ্যাঁ। ঈদের দিন। 2 1 2 3 এই যে দুনিয়া কিসের লাগিয়া। শোনেন, একটা মিনিট দিলু ভাই, আপনাকে গাইতে হবে।
ইয়েস না, আমি আছি, আমি আচ্ছা, আছি। ঠিক আছে, একটু নিচের থেকে ধরেন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া। অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ, ইচ্ছে করলেই তো সমস্ত ক্ষেত্র থেকে মানুষের মিলন মেলা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আপনি সেটা প্রমাণ করে দেখালেন। মিস জাকিয়া পারভিন খানম, মিস্টার আলিনাজ মোহাম্মদ খোয়াম, মিস অঞ্জনা সুলতানা এবং মিস্টার ফেরদৌস সৈয়দ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঈদের আনন্দ দিনে যোগ দেওয়ার জন্য এবং দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। দর্শক কথা বলছিলেন দুজন শিল্পী এবং চারজন শিল্পী, তার মধ্যে দুজন রাজনীতিক। বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আমরা আরও অনেক বড় অভিনেতা হিসেবে বলে থাকি। আপনাদের সঙ্গে আনন্দ বেদনা, তাদের নিজ জীবনের কথা এবং শেয়ার করলেন এবং সেই সঙ্গে তারা খানিকটা আপনাদেরকে আনন্দ দেওয়ারও চেষ্টা করলেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক।